প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2 নং সৃজনশীল প্রশ্ন। এনে দুটি ঘটনা দেওয়া আছে। ঘটনা 1, জনাব শফিউল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে বেড়াতে গিয়েছেন। সমুদ্র বেষ্টিত দেশটি প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। দেশটি দ্বীপ প্রধান হলেও 4টি দ্বীপই অর্থনীতির ক্ষেত্রে মূল ভূমিকা রাখছে। ঘটনা 2, জনাব কবির দীর্ঘদিন যাবৎ পূর্ব এশিয়ার একটি দেশে কর্মরত আছেন। দেশটি পৃথিবীর মধ্যে সর্বাধিক জনবহুল দেশ হলেও অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার সমৃদ্ধ দেশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, জনাব শফিউলের বেড়াতে যাওয়ার দেশটির জলবায়ু কেমন? বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ঘটনা 1 ও ঘটনা 2 এর দেশ দুটির অর্থনৈতিক তুলনামূলক বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি? পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম হিমালয় পর্বতমালা। দ্বিতীয় প্রশ্ন ছিল, ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয় কেন? ব্যাখ্যা করো। ভারত পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ। 5000 বছর আগে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে দেশটিতে। দক্ষিণ ভারতের অজন্তা পর্বত গুহার চিত্রকর্ম, সারা দেশে ছড়িয়ে থাকা অজস্র প্রাচীন মন্দির ও ভাস্কর্য, আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, লালকেল্লা প্রভৃতি ভারতের প্রাচীন সমৃদ্ধ সভ্যতার পরিচয় বহন করে। এছাড়া প্রাচীনকাল হতে ভারত ও তার বস্ত্র শিল্পের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। তৃতীয় প্রশ্ন ছিল, জনাব শফিউলের বেড়াতে যাওয়া দেশটির জলবায়ু কেমন? বর্ণনা করো। জনাব শফিউলের বেড়াতে যাওয়া দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র বেষ্টিত প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম। দেশটি হল জাপান। জাপানের জলবায়ু বৈচিত্র্যময় এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া লক্ষ্য করা যায়। জাপানের জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে উত্তর ও দক্ষিণে জলবায়ুর মধ্যে বিশাল পার্থক্য পরিলক্ষিত হয়। জাপান একটি উপক্রান্তীয় থেকে শীতপ্রধান অঞ্চলের মধ্যে অবস্থিত এবং এর জলবায়ু প্রধানত মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত। গ্রীষ্মকালে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু জলবায়ুর গুরুত্বপূর্ণ নিয়ামক। জাপানের বছর জুড়ে 4টি ঋতু স্পষ্টভাবে দেখা যায়। উত্তরাঞ্চলে শীতকাল দীর্ঘ ও প্রচুর তুষারপাত হয়। মধ্য ও দক্ষিণাঞ্চলে গ্রীষ্ম উষ্ণ ও আর্দ্র, শীত তুলনামূলকভাবে সহনীয়। দক্ষিণ দ্বীপপুঞ্জ এলাকায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, সারা বছর গরম এবং আর্দ্র। সুতরাং বলা যায়, জনাব শফিউলের বেড়াতে যাওয়া দেশটি জাপানের জলবায়ু চরম বৈচিত্র্যপূর্ণ। এখানে 4টি ঋতু স্পষ্টভাবে বিদ্যমান এবং অঞ্চলভেদে জলবায়ু ভিন্নতা লক্ষ্য করা যায়। সর্বশেষ প্রশ্ন ছিল, ঘটনা 1 ও ঘটনা 2 এর দেশ দুটির অর্থনৈতিক তুলনামূলক বিশ্লেষণ করো। ঘটনা 1 এর দেশটি হল জাপান আর 2 এর জনাব কবির পূর্ব এশিয়ার দেশ চীনে কর্মরত, যা পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ। জাপান পৃথিবীর অন্যতম শিল্পোন্নত দেশ। জাপানের কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হল ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল ও আঙুর। জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা ও শিল্প, ইস্পাত, ইলেকট্রনিক্স, জাহাজ ও গাড়ি নির্মাণ শিল্প, কলকবজা, ঔষধ, বিদ্যুৎ সামগ্রী ও বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। শিল্পে জাপান পৃথিবীর শীর্ষস্থানে রয়েছে। দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল শিল্প। দেশটিতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, সোনা, রূপা প্রভৃতি।
চীনও শিল্পোন্নত দেশ, তবে চীনের অর্থনীতি এখন প্রধান কৃষি নির্ভর। কৃষিজাত দ্রব্যের মধ্যে ধানই প্রধান। অন্যান্য কৃষিজাত দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গম, আলু, বিট, তুলা, চা, তামাক, তৈলবীজ, আখ, সয়াবিন, কোকো, পাম অয়েল প্রভৃতি। চীনের প্রধান শিল্প হচ্ছে লৌহ, ইস্পাত, রেশম, সার, যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, চিনি, ঔষধ প্রভৃতি। খনিজ সম্পদের দিক থেকেও চীন অত্যন্ত সম্পদশালী। দেশটির ভূগর্ভে রয়েছে বিভিন্ন খনিজ সম্পদ, যেমন পেট্রোলিয়াম, আকরিক লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, স্বর্ণ, কয়লা প্রভৃতি। এছাড়া চীন বনজ সম্পদে সমৃদ্ধ। এর বনভূমিতে রয়েছে ৩২,০০০-এরও বেশি উন্নত প্রজাতির উদ্ভিদ। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। এর সাথে ১০ম অধ্যায়ের সমাপ্তি। পরবর্তী ক্লাসে ১১ অধ্যায়ের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।